স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সেবা খাতে দুর্নীতিতে ১ নম্বরে আছে পাসপোর্ট। বিচার বিভাগে ঘুষের পরিমাণ বেশি, টিআইবির তথ্য। সংস্কার নয়, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব নাগরিক কমিটির। সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়। এবং আগরতলায় সরকারি কমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭। দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সেবা খাতের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হারে ১ নম্বরে আছে পাসপোর্ট অফিস। এরপর রয়েছে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, সেবা খাতগুলোতে মোট ঘুষের পরিমাণ ১০,৯০২ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১.৪৩%। মানুষের দৈনন্দিন সেবা নিয়ে দেশের বিভিন্ন খাতের খানা জরিপ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতি ২ বছর পর পর এই গবেষণা করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সংস্থাটি। এর ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিভাগে মোট ১৫,৫১৫টি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয় জরিপে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি জরিপের তথ্য প্রকাশ করে। এ সময় জানানো হয়, গবেষণাটি ধারণা ভিত্তিক নয়, সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের যে অভিজ্ঞতা তাই তুলে ধরা হয়েছে। যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। প্রতিবেদনে বলা হয়, সেবা পেতে খানাগুলো গড়ে ৫,৬৮০ টাকা করে ঘুষ দিয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, এই অর্থ না দিলে তাদেরকে সেবা বঞ্চিত করা হয়। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে ১০,৯০২ কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের ১.৪৩%। জাতীয় আয়ের ০.২২%। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিতার বিকল্প নেই, তবে দুদকের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। দুদক অনেক কথাই বলে, পাসপোর্ট অফিস অনেক কথাই বলে, আমাদের পরামর্শ শুনে বলে, কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না। যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিত করা হয় না, তদারকিটা করা হয় না। এই যে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু তদারকি সিস্টেম অনানুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক হলেও আছে। যে তদারকি ব্যবস্থাপনাটা যখন কার্যক্রম হয় না, তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটি স্বাভাবিক। তার মতে, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ উদ্যোগ নেয়ার সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের। সামাজিক আন্দোলনের উপরও জোর দেন ডক্টর ইফতেখারুজ্জামান। সুফল পাওয়া সম্ভব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার নয়, নতুন করে সংবিধান পুনর্লিখনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ২ বারের বেশি কোনো ব্যক্তির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৬৯ দফা প্রস্তাব দিয়েছে অভ্যুত্থানকারী তরুণদের এই প্ল্যাটফর্ম। তাদের মতে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নাম হবে জাতীয় পরিষদ আর নিম্নকক্ষ হবে আইনসভা। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। এ সময় ৬৯ দফা লিখিত প্রস্তাবনা পেশ করে জাতীয় নাগরিক কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েই আগের সংবিধান বাতিল হয়ে গেছে। সংস্কার নয়, পুনর্লিখনে বিশ্বাস করি। যে জীবনে কেউ ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে। যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন। নতুন সংবিধানে কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে এমন কোনো সুযোগ রাখতে চায় না তারা। প্রস্তাবনায় বলা হয়, সরকারের মেয়াদ হবে ৪ বছর, থাকতে হবে প্রতিটি জাতিসত্তার স্বীকৃতি। দেখে মনে হয় যে এটা আওয়ামী লীগের কোনো দলিল। প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি। যে একটা গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে সংবিধান প্রণয়ন হওয়ার পরে যারা নির্বাচিত হলেন তারা আইনসভার দায়িত্ব পালন করবেন। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে
এবং নিম্নকক্ষ আইনসভা সেটা 300 আসন বিশিষ্ট হবে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয়, ঠিক একই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যেই একটি বিধান সেটি যেন অবশ্যই সেখানে রাখা হয়। সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা না বলে ভারতকে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা জানান, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু দিল্লি যদি পায়ে পড়ে ঝগড়া করে তবে বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না। ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিষয় নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানান তিনি। যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্ম লোকের দেখা করেন, এদের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই, আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি। এদিকে বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে রাজ্যটি। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে উত্তর পূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টে খাবারও দেয়া হবে না। এর আগে স্থানীয় সময়ে সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় গেরুয়া পোশাকধারী একদল লোক। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঘটনার বিচার ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এদিকে সোমবার সন্ধ্যা থেকে খুলনায় ভারতের সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই সিদ্ধান্ত দেন। এদিন সকাল 10:30টায় জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন। তারা চিন্ময়কে গ্রেফতার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন। তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার মুক্তির দাবিতে পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা বেড়েছে। তবে দলের নেতারা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলছেন, এখনো 4টি মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আছেন তারেক রহমান। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারি হওয়ার পর গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। তার বিরুদ্ধে হওয়া 84টি মামলার মধ্যে 5টিতে সাজা হয়, আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন 39টি মামলায়। রোববার বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেয় হাইকোর্ট।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাকি 4 মামলাতেও ন্যায় বিচার পাবেন তিনি। প্রত্যেকটা মামলায় বানোয়াট, মিথ্যা ভিত্তির উপরে দাঁড় করানো, এবং গতকালকে ইনফেমাস 21শে আগস্টের মামলায় সেটি প্রমাণিত হয়েছে। দেশে ফেরার সাথে যে মিথ্যা বানোয়াট মামলাগুলো আছে, কোনো মামলায় সম্পৃক্ত না। বাট দেশে আসার প্রেক্ষাপটটা নিয়ে তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাসময়ে। তবে ঠিক কবে দেশে ফিরবেন তারেক রহমান, সে ব্যাপারে দলটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে পাওয়া যায়নি নিশ্চিত কোনো তথ্য। ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করছি দ্রুততম সময়ে, এবং আমি আশা করি যে চেষ্টা করে দেন। কিন্তু কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে, এটা তো আমরা তো আর কোর্টকে বলতে পারবো না যে এটা অমুক তারিখের মধ্যে সব শেষ করে দেয়। কোর্টের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। বিএনপির আমাদের যারা লয়ার আছে তারা চেষ্টা করছে, সবাই তো চাচ্ছে দ্রুততম সময় ওনার এখানে ফিরে আসুক। ওনার অনুপস্থিতিতে আমরা অনুভব করছি। আরও 4টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এইসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি, এবং এই রায় পাওয়ার পরেই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশে আসবেন বলে আমরা আশা রাখি। তারেক রহমান কবে দেশে ফিরছেন তা নিয়ে দলের সর্বস্তরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। দ্রুততম সময়ে বাকি মামলায় খালাস পেলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা তৃণমূল পর্যায়ের নেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ধানমন্ডি লেকে হাত বাড়ালেই এখন পাওয়া যায় বই। পার্কে মনোরম পরিবেশে চাইলেই বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছেন পথচারীরা। ব্যতিক্রমী এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। প্রকৃতি ও সাহিত্য একে অপরের পরিপূরক। গাছের ছায়ায়, নির্মল বাতাসে বই পড়ার মুহূর্ত মনকে শান্ত ও সজীব করে। রাজধানীর ধানমন্ডি লেকের পাড়ে এমন পরিবেশে বই পড়ার এক আয়োজন সবার নজর কেড়েছে। লেকের গাছে ঝুলছে ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘর কিংবা ছোট ডাকবাক্সের মতো। এসব বাক্সে রাখা আছে নানা লেখকের বই। যে কেউ সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন, আবার পড়া শেষে রেখে যাওয়াই নিয়ম। ধানমন্ডি লেকে এমন ক্ষুদে লাইব্রেরি রয়েছে 15টি। এই উদ্যোগ আকৃষ্ট করেছে পথচারীদের। বই তো হচ্ছে আমাদের বন্ধু, এইরকম একটা উদ্যোগ, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন। কয়েকদিন ধরে দেখতেছি, গ্রুপের মধ্যে দেখতেছি এটা রিভিউ, তো আজকে আসলাম মানে কাজে ফাঁকে। অ্যাকচুয়ালি সাধারণত মানুষ এই উদ্যোগগুলো সহজে নেয় না, বাট যিনি নিয়েছেন তিনি খুব ভালো কাজ করেছেন। প্রকৃতি ঘেরার পরিবেশে বই পড়ার আনন্দটা অনেক সুন্দর। জার্মানির রাস্তা থেকে শুরু করে জঙ্গলে রয়েছে বুক সেলফ। ফেসবুকে এর ভিডিও দেখে এমন উদ্যোগের অনুপ্রেরণা পান জাকিয়া রাহান রূপা। জার্মানিতে বিভিন্ন রাস্তায় এরকম বুক সেলফ বসানো থাকে, তো ওখান থেকে মানুষ বই পড়ে, পড়া হলে রেখে দেয়। তো সেটা থেকে আমার অনুপ্রেরণা পাওয়া। ধানমন্ডি লেকের একদম পাশেই আমার বাড়ি, তখন মনে হলো যে ধানমন্ডিতে আমি এরকম কিছু করি। তিনি জানান, উদ্যোগটি শুরু করার পর থেকে অনেকে তার পাশে দাঁড়িয়েছেন, বই দিয়ে সহযোগিতা করেছেন। বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরির ইচ্ছা থেকেই তার এমন উদ্যোগ। বই ও প্রকৃতি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বইয়ের পাতায় যেমন রয়েছে হাজারো জ্ঞান, তেমনি প্রকৃতির কোলে অগণিত শিক্ষা। ছোট ছোট এই বইয়ের খোপগুলো পাঠকদের এই দুইয়ের স্বাদ একসঙ্গে নেয়ার সুযোগ করে দিয়েছে। পথচারীরা এই উদ্যোগের যেমন প্রশংসা করছেন, তেমনি বলছেন এটি যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি স্থানে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় নিহতের সংখ্যা প্রায় 44,500 জনে পৌঁছেছে। এমন অবস্থায় গাজাকে পৃথিবীর দোজখ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের তৈরি সোশ্যাল মিডিয়া ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগে হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি না পেলে ভয়াবহ পরিস্থিতি হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক বলেও মন্তব্য করেন ট্রাম্প।
যুদ্ধবিরতির মাঝে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 11 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলে মর্টার হামলা চালায় হিজবুল্লাহ। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সেবা খাতের দুর্নীতিতে 1 নম্বরে পাসপোর্ট, বিচার বিভাগে ঘুষের পরিমাণ বেশি, টিআইবির তথ্য। সংস্কার নয়, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব নাগরিক কমিটির, সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়। এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় 3 পুলিশ বরখাস্ত, আটক 7, দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।